সকলকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতারা রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এখানে আসার জন্য। আমাদের যেসব কবিরা আজকে আমন্ত্রিত তাদের অনেকে এসে পড়েছে, তো আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আমরা প্রথমেই ডেকে নেব কবি অভিজিৎ বেরাকে। অভিজিৎ আসবে, তার আগে তার সম্পর্কে দুটি কথা আমি বলি। কবি অভিজিৎ বেরার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 2012 সালে। কাব্যগ্রন্থের নাম ছিল নিহত অন্ত্যেষ্টি। এখনো পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা মোট 4টি। আর 2024-এ আসন্ন বইমেলাতেও সপ্তর্ষি প্রকাশন থেকে তার একটি বই কাব্যগ্রন্থ প্রকাশিত হতে চলেছে। বইটির নাম নৌকা সন্দেহ। অভিজিৎ বেরার ঝুলিতে দুটো পুরস্কারও রয়েছে। একটি উল্লেখযোগ্য পুরস্কার কৃত্তিবাস পেয়েছিলেন 2017-এ এবং জাপন চিত্র পুরস্কার 2023-এ পেয়েছেন। কবি অভিজিৎ বেরাকে আমরা ডেকে নেব এই চেয়ারগুলোর মধ্যে। নমস্কার, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য নমস্কার, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ যেহেতু প্রেমের কবিতা পড়ার কথা আছে, আমি আমার সম্প্রতি লেখা কিছু প্রেমের কবিতা পড়ব। সাধারণত আমি যে ধরনের কবিতা লিখি সেই ঘরানার বাইরে এই লেখাগুলো, জানি না আপনাদের কেমন লাগবে। গোটা 10 কবিতা পড়ছি। এটা একটা সিরিজ, এই সিরিজটার নাম হচ্ছে দিনগুলি শ্রাবণের দিনগুলি মেঘের। সেই সিরিজ থেকে কয়েকটা কবিতা আমি পড়ছি। ম্যাটিনি শো। ম্যাটিনি শোতে কি ছবি ছিল, কি যেন নাম মনে নেই। শুধু আবছা আঁধারে দুটি হাত ধরে প্রণাম প্রণাম। কি প্রবল কাঁপুনি, বুঝি ভেঙে পড়ে হল। আলো ফেলে কে? গেটম্যান, যাও এই নাও 10। দাও গো আধার দাও, ও দুটি চোখ, এই দুটি হাত, কত জন্ম ধরবো ভেবেছি। আর আজ যখন আজ তুমি টর্চ মেরে মেরে, শোনো ফের যদি ফেলো আলো, রক্তারক্তি হয়ে যাবে একেবারে। ছোট স্টেশনের আলো, প্রতিটি চোখের দিকে তাকিয়ে দেখি। চেনা নয়, চলো ব্রিজে উঠি, যদি কেউ দেখে ফেলে ভয়। কিনারের দিকে মুখ একবার ঘোরাবে না, চুল ঝুঁকে আছে চোখে। কতটা সরে যা সরে যা। কানের পেছনে যেই গুঁজেছ যেই, স্টেশনে সন্ধে জ্বলে উঠল সেই। কি নিরিবিলি পাখি, গ্রীবা তুলে তুলে দেখো। আর তক্ষুনি দূরে সন্ধে তারাটি ঝরে গেল। কথা নেই কোনো, দুজনে ভেতরে ভেতরে খাপ। ও ছোট স্টেশনের আলো, একবার লোডশেডিং হয়ে যা। চিহ্ন। ট্রেন থেকে নেমে সে স্নানঘর, তুমি গেলে আর চিহ্ন পড়ে এলো। ও হোটেলের খাতা, অন্তত এবার একটা তো ঘর দাও রাতটুকু কাটাবার। কি ঘুরছি গলি, মাগো গন্ধে ভাত উঠে এলো। মশারি নেই, কয়েলে তেল নেই, লণ্ঠন কম্বলে ঢুকে তোমার আমার এসে উষ্ণ হই। এ প্রথম এই এই এক আড়ালে আমরা, কিংবা আড়াল নেই নেই। শোনো দৃষ্টি মেলো, দেখে নাও দেখে নাও, আবার কবে কিংবা আদৌ আর হয় না হয়। কপালে মুছে গেছে এখন চাদর জুড়ে, শুধু 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 প্রথম চিহ্ন তার। ফুটন্ত। এই যে শরীরের ওপর শরীর রেখে তুমি তাকিয়ে রয়েছ, একে মুগ্ধতা বলে। আর এই যে দু চোখের ব্যবধান, একে বলে স্নিগ্ধতা। এইখানে যত ঘটনা ঘটে,
যত অস্থিরতা। এইখানে জলবায়ু ঘন, অতি ঘন হতে হতে বাষ্প, আরো ঘন হয়েছে জল। শোনো, চোখ মোছো, আনন্দ করো। এই দিনের অপেক্ষায় কত কত রাত। এইবার এইবার বেড়ে দাও সে ফুটন্ত ভাত। চলন্ত। ফেরার সময় কি অন্ধকার। অটোতে ভয় লাগে তোমার? আশ্রয় শুধু ঠোঁটে ও হেডলাইটের আলো। এত জ্বলার কি দরকার? সরে এসো, আরো আরো। এ দীর্ঘ চুম্বন যেন শেষ না হয়, তোমার আমার কারো। বুভুক্ষের দেশ, রাজত্ব ক্ষুধার। ঘাড়ের পেছনে হাত টানো, যেন না মেটে তৃষ্ণা দুটি লকলকে জিহ্বার। ঘড়ি দেখো না, অত সময় নেই। চলন্ত অটো কখন না থেমে বলে, কলোনির মোড় এসে গেছি ভাই। আশ্চর্য মধুর। সিঁড়ি দিয়ে উঠতেই মা বলল এসো, সিঁড়ি দিয়ে উঠতেই দাদা বলল এসো, সিঁড়ি দিয়ে উঠতেই কাকা বলল এসো। শুধু তুমি 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 সমস্ত আড়াল থেকে আসন্ন আগুনের তাপ নিচ্ছিলে। আমিও কি আমিও কি। বিশ্রাম করো বলে সবাই চলে গেল। তুমি দাঁড়িয়ে রইলে ঠায়, তীব্র জ্বর গায়ে। আমি দুপায়ে গিয়ে যেই কপালে হাত ছুলাম, জ্বর গায়ে, ঘর গায়ে, খাট, টেবিল, র্যাক, শুধু বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে আমরা কুড়িয়ে আনছি এই রাত্রি। আশ্চর্য মধুর এক। পাপ। একটিবার এসো, তোমার পায়ে পড়ি। বাথরুমে গিয়ে দাঁড়াই, একদিকে মা অন্যদিকে ঠাম্মা। কি করে যাই? যে করেই হোক, যে করেই হোক। এই ভরা ভাদরে এই দূরত্ব কি করে সই? বোঝার চেষ্টা করো, এ জন্মে নয়, অন্য কোনো জন্মে যেন তোমার হই। অন্য নয়, অন্য নয়, আমার এ জন্মেই চাই। এসো প্লিজ। পায়ে ঝিঝি ধরে গেল, পাখি ডাকছে। এবার জেগে যাবে সবাই। এমন করো না, ঘরে এসো। কথা দাও আমরা যেন কেউ কাউকে না ছুঁই। আচ্ছা বেশ, তাড়াতাড়ি এসো। একবার, শুধু একবার তোমার স্নিগ্ধতা দেখতে চাই। কি এত দেখো, সেই এক মুখ, গর্তে বসা চোখ, রূপ নেই, সাজ নেই, রাতে ঘুম নেই, দুর্মুখ। চুপ চুপ ভাবো, এই ঘর নেই, ঘরে কেউ নেই, শুধু আমরা দুজন। এসো, আর দূরত্ব রেখো না। এই উষাকাল, ফুল ফুটছে, এখন কোনো পাপ হয় না। এতে কোনো পাপ নেই, আর কিছু নেই, শুধু এই 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 স্পর্শ সুখ। কোটাল। এমন ভরা কোটালে এই দূরত্ব আর সয় না। এসো, খোলা দরজা দিয়ে হাতড়ে হাতড়ে বিছানায় বসো। এই তো উপচে পড়া গতি। হাত দাও, হাত। আহ, পুষ্পগন্ধ যেন। মেঝেতে না, মেঝেতে না, কাজের মাসে টের পায়। ভারী কৌতূহল তার। কে ছিল? কে? কে আবার? বজ্ঞা? কাকুর ছেলে হয়? সে ঘাড় নাড়ে। বজ্ঞা না, বজ্ঞা না, অন্য কেউ। সে তোমার চিহ্ন দেখিয়ে বলে, এই যে এই ভরা কোটালের ঢেউ। কাল রাত্রি। এত রাশি রাশি ফুল নয়, সামান্য এক বিষাদ কুসুম। গা ভর্তি গয়না না, সস্তা পুঁথির দুল। এত আলো না, না, ম্লান এক তারা, তার নিভু নিভু আয়োজন। এই তো ছিল, এইটুকু সম্বল করে আমরা ভোরের ঘরে বসিয়েছে গন্ধর্বকে। এইবার এসো, ঠাকুর ঘর থেকে চুরি করে নিয়ে এসো এ অক্ষয় অমর। মিশিয়ে দিলাম চুলে, দুজনের চোখ ফেটে জল, কাঁদছি হাপুস নয়নে। ও গন্ধর্ব যাও, এবার 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 সারা জীবনের জন্য আমাদের কাল রাত্রি পালন করতে দাও। ঘাই। নিচে কাকারা শুয়ে পড়েছে। মা তো সেই সন্ধ্যে থেকেই। এইবার এসো, ভেজানো দরজা ঠেলে একবার অন্ধ হই। আলো না, না, যদি ওরা কেউ।
ছুঁয়ে দেখো মায়ের বেনারসি, ঠাকুরের শাঁখা পলা চুরি করে পড়েছি। ধীরে খোলো, চুরি শব্দ করে, সেই কবে থেকে নির্জলা। খুঁজে পাচ্ছ না? এই তো, এই তো, কই হাত কই? এইখানে শ্বাস, এইখানে হাঁপড়, এইখানে বড় দিঘির পাড়। পেলে মারো মারো, যেন ঘাইতে ঘাইতে তোমার একেবারে মরে যায়। কাকুর ছেলে, ও বুঝি কাকুর ছেলে? অমল সে যে দই দই খেলে। তুমি স্নানে গেলে দরজায় টোকা মেরে বলে, আর কতক্ষণ, সাবান মাখলে? তুমি বেরিয়ে লুটোপুটি খেতে খেতে ওকে কোলে নিয়ে বলো, পাকা। তোমার অঙ্গ চন্দনে চন্দনে ঢাকা। আজ আমি যদি ওই কাকুর ছেলে হই, অমল দইওয়ালা হই, পাকা ছানা হই, আমাকে 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 পাশে নিয়ে তবে নিতে দেবে তো সেই চন্দন চন্দন? কুসুম, মেঘ আমার মেঘ, এরপর যদি বলো আর আমিও কুসুম হয়ে যাব। এইটুকু লেখা আমার জীবনের একমাত্র চিঠি। এর উত্তরে আমি কি লিখি, কি লেখা যায়? শুধু বলি, কুসুম হয়েও না। কুসুম হওয়া কি মানায়? বিয়ের রাতে ধানের বীজ খায়। তার চেয়ে চলো সাঁতরে সাঁতরে অনেক দূর যাই, ওই শাপলা পাতায় বসো, দেখো চাঁদ উঠেছে কেমন, আর কেউ নেই কোথাও। কেউ নেই, কেউ নেই কি করে? এই তো তুমি আছো, আর আকাশ থেকে কি সুন্দর পরীদের নামাচ্ছ। ও মা দেখো দেখো, ওরা আমাকে ঘিরে নাচে। কুসুম হব না আর, কুসুম তুই বাজে। বিষাদ, ভরা ঘর আমার, ফিরেছ বিষাদ? বসেছ খাটে, জল রাখা আছে তাকে। বই পড়ো, যা পছন্দ তোমার। শুধু ওই যে ডায়েরিটা, আকাশি কভার, ওকে ছুঁয়ো না, অভিশাপ লেগে আছে ওকে। পাতা ছিঁড়ে ছিঁড়ে যতবার জলে জানো, ততবার ওরা ভেসে উঠেছে। ও বাদে আর যা কিছু, রাতের খাবার, গায়ের চাদর, সব সাজানো। শোনো, মাঝরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে করো সে তাকাবে। ছাই, যদি ধরা পড়ি তবে মৃত্যু। বাটা চন্দনে না, চন্দন কাঠের বেদিতে দেখা হতো আমাদের। ধরা পড়িনি, তবু বাটা না, কোনো বেদি না, দেখা হলো আমাদের সেই চন্দনের বনে। কি ঘন কি ঘন বর্ষা সঘন, পথে হরিণ, নদীতে ঘুমোনো। ডাকি তাকে, যাবে নাকি ভাই কত গভীরে? আমরা চলেছি বন চিরে চিরে, ঘুমন্ত সব শুধু দুটিতে জেগে। কাকে বলে অন্ধতা জেনেছি তোমাকে দেখে। চোখ ফেটে নুন আসে, এ জীবনে আমার হবে না। আমার যে চাই চাই, ঘুমন্ত বন জাগে, প্রতিধ্বনি ফিরে আসে কানে। ছাই ছাই। কবি অভিজিৎ বেরাকে আন্তরিক ধন্যবাদ। এবং আমরা এতদিন ধরে যারা অভিজিৎদার লেখা শুনছি পড়ছি, তারা সকলেই জানি যে অন্যান্য কাব্যগ্রন্থ বা অন্যান্য লেখার তুলনায় তার এই লেখাগুলো কতটা আলাদা, কতটা স্বতন্ত্র। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এবং অভিজিৎদা পড়ার শুরু আগেই একটা কথা বলে দিয়েছেন যে আজকে মূলত আমরা প্রেমের কবিতাই পড়ব। গতকাল অভিজিৎদার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন জিজ্ঞেস করছিলেন যে শুধু কি প্রেমের কবিতাই পড়বো? আসলে প্রেমিক শব্দটার বড় প্রাপ্ত ছাপার নিচে তো অনেকগুলো আবেগ রয়েছে। তার একাধিক আবেগ আজকে অভিজিৎদার কবিতায় শুনতেই আমরা দেখতে পেলাম। মিলন রয়েছে, বিচ্ছেদ রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, আরো বিভিন্ন শেডস আমরা অন্যান্য কবিদের কাছ থেকেও পাবো। আমি ডেকে নিচ্ছি প্রিয়াঙ্কা চৌধুরীকে, আমাদের সমসাময়িক একজন উল্লেখযোগ্য কবি। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 2017-এ যাপন চিত্র থেকে। বইটির নাম ছিল বানানো সংলাপ, এবং এখনো পর্যন্ত তার মোট 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রিয়াঙ্কা।
শুভ সন্ধ্যা। আমি প্রথমে একটি সিরিজের লেখাই করছি। সিরিজটির নাম হাওয়া জলগুচ্ছ। এক, বলো তো এমন করে এক একটা দিন এক মুহূর্তে জলের ওপর দিয়ে হাওয়া বয়ে যাওয়ার মতন ভূমিকা ছিল না কিছু। আলতো মৃদু পদচারণায় সবুজ তৃণের মাথা একবার নুয়ে যায়, পরক্ষণে সদর্পে দাঁড়ায়। দুই, বলিনি তখনও কিছু, কম বলি, দুর্নাম আমার। এদিকে তোমার গাছে জল দেওয়া, শ্বাস নেওয়া, এ আবর্তে ঠুকে ঠুকে পড়ি। অর্জুন গাছের পাতা কাঁটা ছোপে গন্ধরাজ বিকেলের শেষ আলো মেখে নিভৃতে দাঁড়িয়ে থাকে। ততটা নিভৃতি খুঁজে আমিও হয়রান। তিন, বৃত্তের প্রত্যাশী নই, কেবল প্রবহমান জলের দিকে ঘটনা প্রবাহ যেন যায়। সবুজ চেনাও তুমি, মৃতপ্রায় গাছের শুশ্রূষা, করতলে চুম্বক রেখেছ। কি করি এখন নিরুপায়, দ্বিধার শরীর থেকে পাতা খুলে খুলে রেখে আসি, ক্রমশ বিচ্যুত হয়ে সকালের রোদের মতো। চার, জানো না তুমি অদৃশ্য হাওয়ার কাছে জলকণা কিভাবে পৌঁছয়। তুমি তো পাহারা দাও নিরজনে, ট্রেন ছাড়ে প্রান্তিক স্টেশন। আমি কি নিজেও তার গতিবিধি জেনেছি কখনো? গাছেরা আদর করে তোমার ডেরায় অচেনা পাখিকে ডেকে আনে। পাখি আনে খড়কুটো, তা দিয়েই গৃহস্থ রচনা। 5, আমাকে মেঘের কাছে নিয়ে যাও, দল ভাঙা পাখির মতন উড়ে গিয়ে জুড়ে বসি। নিভৃত আকাশ থেকে টুকটাক জলের আভাস তোমার বারান্দায় রেখে আসি সন্তর্পণে। তুমি ভাবো বর্ষা বুঝি ভেজায় তোমার বেলফুল জুঁই গাছ। আমাকে তোমার কাছে নিয়ে চলো মনে মনে মনে। পরের লেখাগুলো টুকরো লেখাই। পারস্পরিক। ব্যথার ঘাসেই এসে বসে স্নেহডানা পাখি। আমি তাকে স্পষ্ট দেখেও না দেখার ভান করে থাকি। তাতে তার আসে যায় কিছু? শস্যদানা খুঁটে খুঁটে খায়, ক্ষতস্থান জানে সে কোথায়। তার উপর দিয়ে হেঁটে যায়, নিরুপায় শুধু বসে থাকে, স্পর্শহীন অশ্রুর আসন। গ্রহণ করিনি আমি তাকে, তা বলে কি করেছি বর্জন? পরবর্তী। কোনো এক অর্থবহ ঘোষণার পরে ফিরে গেছি যে যার বাড়িতে। শুরু হবে এবার প্রস্তুতি। স্টেশনে, বাজারে, পথে, পরিচিত মুখে পূর্ববর্তী কোনো কথা তোলাও যাবে না। কমলা লেবুর শীত ধীরে ধীরে ছাড়াতে ছাড়াতে মনে হবে অবাঞ্ছিত, ভুলেই গিয়েছি। ভুলে তো যাওয়াই সমীচীন। এই যে ভুলেছি বলে ভেবেছি আবার, আসলে কি ভোলা বলে তাকে? স্মৃতি থাকে প্রাচীন প্রাচীন। অদর্শন। এমন দিনের পাশে, এমন রোদের পাশে, এমন ছায়ার পাশাপাশি শিশু স্কুল ঘণ্টা ধ্বনি পাহাড়ের বুক নয়, একটি চেয়ার পাতা, আলো নয় একটি চেয়ার। বাড়ি নিয়ে যেতে তুমি ভুলে গেছো আর, সহস্র বৃক্ষের মাঝে কতদিন হলো পড়ে আছে ঘাসের হৃদয়। অসমাপ্ত কথা শুধু, না বলা দ্বিধার দিকে অপলক চেয়ে থাকে মন। পুরনো স্মৃতির ভারে মুগ্ধ হতে হতে শোনে অতীতের ধারা বিবরণ। আক্ষেপ। তাকে তো জানাই ছিল, চেনা শুধু ছিল কিছু বাকি। মাথার ভিতরে বুঝি অনুতাপ থেকে যায়, তাই কাজে কাজে থাকি। এমনই প্রবাহ চলে, এমনই দিনের শেষে ঘুম। মনে হয় তুলনায় জেগে থাকা আরোই কঠিন, সচেতনভাবে। করুণ সময় সব
নিদারুণ রোদে ঘুরে যায়। গাছের পাতার মতো দাঁড়িয়েছে প্রিয়তম চোখে চোখ রেখে। এভাবে কি দেখা যায়? এভাবে ভাবার কোনো দিক আছে কি আদৌ? নাকি সব পাখি ঘুরে ফিরে শেষে নিজেকেই ডাকে? দৈনন্দিন প্রতিদিন কাজ সেরে এসে যে সময়টুকু বিশ্রাম, অনিদ্রায় নিদ্রাচ্ছন্ন করে বাহানায় বিনা বাহানায় ঠিক তার সূত্র এসে পড়ে। যেমন শুকিয়ে যাওয়া পাতা হেমন্তে উড়েছে পথে পথে, অথচ জীবন চলে গেছে, অথচ অনভ্যাস শেখা আশঙ্কাগ্রস্ত এই মন দেখেছে প্রহৃত হতে হতে শিরায় শিরায় আলোড়ন। তাহলে কি সব অপচয়? কি লাভ তবে আর? সেই যদি লেখা হয়ে ওঠে ফেলে দিতে চাই যতবার। শেষ লেখা অপারগ। শুরু বলে কিছু নেই, শেষ বলে আছে কি কিছু? মৃত্যু অবলুপ্ত করে থেকে যায় গান, তোমার আমার সব অসমাপ্ত বা অসতর্ক কথা বিনিময় প্রতিভাত হয় ভোরে কুয়াশার কাছে। তাহলেই প্রমাণিত চলে যাওয়া অবাস্তব। তবে একবার ঘটে গেলে থেকে যেতে হবে শোকাতুর স্মৃতি উৎসবে। ধন্যবাদ, নামকে অনেক ধন্যবাদ এবং যারা রয়েছে। প্রিয়াঙ্কা চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রেমের কবিতা শুনতে শুনতে একটি প্রেমের কবিতা, আমার নয় অবশ্যই, কবিতা শুনতে পড়তে ইচ্ছে করছে। একটু ছোট লেখা। যখন পায়ের তলায় পেতে দিতে হয় বুক, বুকের ভিতর তুলে নিতে হয় পা, যখন অহংকার সকল অহংকারকে আমার ছড়িয়ে দিতে হয় মানুষের চরণ ধুলায়, ভিতর থেকে সেতার ছেড়ে ফেলতে হয় একটি ছাড়া অযথা সব তার, তখন একটি একতারা হয়ে শেষ বিকেলের সূর্যকে বলতে হয় থামো থামো দিনমণি থামো। তার মৃত্যু হয়েছে লিখতে গিয়ে কেউ মৃত্যু শব্দটাকে উপড়ে ফেলে দিয়ে ডুবন্ত সূর্যের আর্ট ল্যাম্পের দিকে দুই হাত তুলে চিৎকার করে ওঠে থামো দিনমণি থামো। তার প্রেম হয়েছে প্রেম হয়েছে প্রেম। আমাদের সঙ্গে ৯ দশকের দুজন অত্যন্ত উল্লেখযোগ্য কবি, সুনামধন্য কবি উপস্থিত রয়েছেন। তাদের একে একে ডেকে নেব। প্রথম কবি নিশীথ সরঙ্গী, তাকে আমি কবিতা পড়ার জন্য অনুরোধ করব। নিশীথ আসুন। নিশীথ আসছেন মঞ্চে। ততক্ষণে আমি বলি নিশীথ সম্পর্কে। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1997-এ। তার নাম ছিল আগুনের পাত্রে। এখনো পর্যন্ত কবি নিশীথ সরঙ্গীর মোট প্রকাশিত কাব্যগ্রন্থ 8টি। তিনি পেয়েছেন নিখিল ভারত বঙ্গ সংস্কৃতি সম্মেলন পুরস্কার এবং 2024-এ তার আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হতে চলেছে। তার নাম মৃদুজল ক্ষত স্তব্ধতা। কবি নিশীথ সরঙ্গী। সবাইকে শুভেচ্ছা। শুরু করছি। আমি 4টি কবিতা পড়ব। আইল্যান্ড শহরে দেখা। দ্বীপ শহরের গায়ে ঠেস দিয়ে বসে থাকে দামাল সমুদ্র। শেষ সন্ধ্যা যে এসেছে সে তো এক নতুন অতিথি এইখানে। আপনার সুন্দরের শাখা প্রশাখায় যে আলো পড়েছে এসে শেষ বিকেলে, তার কিছু শস্য বীজ সে নেবে কৃতার্থ ঠোঁটে পাঠমুগ্ধতায়। প্রতিটি অর্থ আর অনর্থের সামনে থেকে সরে যায় মায়াবী গচ্ছর অন্ধ আড়াল। আত্মপর্যটনে যেন ফুটেছে নক্ষত্র ফুল সমুদ্র আকাশে। মূল্যবান উপন্যাস আপনাকে শেষ পৃষ্ঠা থেকে পাঠ নিতে গিয়ে দেখা
প্রতিটি পাতায় কত রক্তিম প্রবাল জুড়ে জুড়ে দীর্ঘ এক পথ চলে গেছে। আইল্যান্ড শহর নয়, আপনার চোখের বেলায় অনেক ঝিনুক নুড়ি পাথরের আশ্চর্য স্থাপত্যে লুপ্ত স্মৃতির চিহ্ন স্পষ্ট হয়ে আছে। কবিতার নাম তৃষ্ণা পদাবলী। বিস্ময়ের পরপার, তার থেকে অগ্নিবর্ণ ফাটলে ফাটলে রেখেছ যে স্থাপত্য, স্রোত, অশ্রুত মর্মর, সে মহাকাব্যের পাশে অরণ্যের দিক। মেঘের পালক নয়, অচরিতার্থ আলো পড়েছে পাতায়। দেখা শুধু দেখা নয়, দৃষ্টির ভেতরে অশ্রু রোমাঞ্চ পেয়েছে। সুদূর এসেছে উড়ে নক্ষত্র বলানো রাত্রিবেলা, আশ্চর্য রঙের গায়ে আরো আরো আশ্চর্য জমেছে। তুমি সে ভাষার ভুল অনুবাদ করতে গিয়ে দেখো, সমস্ত শব্দের গায়ে এক পশলা মুগ্ধতা বৃষ্টি হয়ে ঝরে। অলৌকিক বলে ডাকি, অপার্থিব বলে গলা তুলি, আর ঘন হয়ে আসে অসম্ভব, অবহন তৃষ্ণা পদাবলী। আরেকটি কবিতা বিভ্রম। ক্যাফেটেরিয়ার পাশে এলাচের বন, শেষ কেবিনের কাছে এক পশলা অন্ধকার ঝরে। সমর্পণযোগ্য ছায়া ওখানে গধূলি মেখে থাকে। কুয়াশা জড়ায় চুলে, ঠোঁটে আঁকে হেমন্ত বিকেল। কারা যেন চোখে চোখে গোপনে গোপনে মেঘ চুরি করে ফেলে। সুন্দরের গায়ে ঠিক ঠিকরে পড়ে আশ্চর্য সুন্দর। ক্যাফেটেরিয়ার পাশে লিডার নদীর নীল জল, ঢেউ ঢেউ উপত্যকা, তরঙ্গের ওপরে ভাসে বসন্ত ফেনা। ফেনা, তুমি কি উন্মাদ সেই হাই রোড ছুঁয়েও দেখো না? আর একটি কবিতা, শেষ কবিতা পড়ছি। গুঞ্জন। না বলা কথার মধ্যে জলজ গুঞ্জন উঠে, আগুন গুঞ্জন, আগুন ও জলের মৃদু ঢেউ। স্তব্ধ ও নির্জন ভাষ্যে ভরে যায় সমস্ত প্রচ্ছদ, নীলাভ ব্যথার মতো শান্ত আনন্দ। তুমি সে সংলাপ ঘিরে মেঘ তবু সে সংলাপ ঘিরে মেঘ জন্ম নেয়, তবুও তা অবিধি সম্মত। অন্ধ মেঘস্তূপ যত, যত বৃষ্টিধারা, অরণ্য পাহাড়, শব্দ বাক্যহীন এক একটি জানালা। অশ্রুত ধ্বনির স্রোতে ভাসিয়ে দিয়েছ কথাগুলি, নিরুচ্চার জমে আছে প্রতিটি আবহে। না বলা কথার পিঠে বসো, আর আলো এসে পড়ে তোমার মুখর জ্যোৎস্নায়। নমস্কার। আরো কিছু কবিতা আছে কিন্তু ঠিক আছে বেশি। খুবই নিশ্চিত সরঙ্গীকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা প্রেমের কবিতা পড়ি, বহু পঠিত বহু শ্রুত, কবি শক্তি চট্টোপাধ্যায়ের চন্দ্রদশ কবি কবিতাবলী থেকে। আমার ধারণা সকলে বুঝতে পারছেন কোন লেখা। ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবে, যেদিকে দু চোখ যায় যেতে তার খুশি লাগে খেয়ে। ভালোবাসা পেলে আমি কেন আর পায়সান্ন খাবো, যা খায় গরিবে তাই খাবো বহুদিন যত্ন করে। ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী আবরণ ফেলে ফেলে দৌড়ঝাঁপ করবো কড়া রোদে। উল্লুক আমাকে বলবে প্রসন্নতা পিয়াসী ভিখারি, চোয়ালে থাপ্পড় যদি কম হয় লাথি মারবো বলে। ভালোবাসা পেলে জানি সব হবে, না পেলে তোমায় আমি কি বোবার মতো বসে থাকবো? চিৎকার করবো না, হই হই করবো না, শুধু বসে থাকবো জব্দ অভিমানে। ভালোবাসা না পেলে কি আমার এমনই দিন যাবে,
চোরের মতন কিংবা হাহাকারী সোচ্চার বিমনা, আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জানি। কবি সুদীপ বসুকে রেখে নেব, ৯ দশকের একটি উল্লেখযোগ্য স্বনামধন্য নাম। কবি সুদীপ বসুর প্রথম কাব্যগ্রন্থ ১৯৯৪-এ, বইটির নাম ছিল অনিন্দিতা বাস্তব। তার এখনো পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ 10টি। তার কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে 2020-তে। পুরস্কারের তালিকায় রয়েছে কবিতা পাক্ষিক সম্মান, বর্ণ পরিচয় সাহিত্য সহজ সম্মান। কবি সুদীপ বসু। হ্যাঁ, এখানে যেটা আছে আচ্ছা, একটা সমস্যা কি যে প্রথমত কতক্ষণ সময় এটা মানে কটা বলবো, 6-7টা অন্তত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রেমের কবিতা, মানে সন্ধ্যাটা প্রেমের, কিন্তু প্রেমের কবিতা বলে আলাদা করে আমি কিছু ভাবিনি কোনোদিন, ওভাবে লিখিও নি। ওই জন্য আমি না যখন বাসলাম, আমি বলছিলাম বাসতে গিয়ে সেভাবে প্রেমের কবিতা আলাদা করে পেলাম। সবের মধ্যে প্রেম আছে অথবা কোনোটাতেই নেই, আমার মনে হয় আপনি কোনোটাতেই যেটাই বলবেন সেটাই প্রেমের কবিতা। না, আমার মনে হয় কোনোটাতেই নেই। যাই হোক, আমি আমার সপ্তর্ষি থেকে বেরিয়েছে যে ইয়েটা কবিতা সংগ্রহ, ওখান থেকে কয়েকটা পড়ছি, আর তারপরে সবকটা বই এখানে আছে। তারপরে আমার কিছু নাম দিয়ে লেখা কবিতা, মানে ধরো শাশ্বত, একটা বান্ধবী নাম। হ্যাঁ, আমি তো শাশ্বত বললাম প্রথমে, বা নিশীথ, এরকম নাম দিয়ে, ওরকম না অন্যরকম নাম। একটা সিরিজ আছে, সেটা শেষ হয়নি বা এখনো বেরোয়নি, ওইখান থেকে কয়েকটা পড়ছি। আচ্ছা আচ্ছা। প্রথম লেখাটা নাম হচ্ছে ফ্যামিলি ম্যাটার্স, শুনে আছে? আমি যেসব স্বপ্ন দেখি মা বাজারে গিয়ে বিক্রি করে দেয়। আমার শার্টের বোতাম ছিঁড়ে গেলে মা দূর থেকে সেলাই করে, কাছেও ঘেঁষে না। একটা লম্বা হাসপাতালে বাবা শুয়েছিল প্রায় 11 মাস, কেউ দেখতে যেত না। অভিমানে অভিমানে শেষমেশ মাছ হয়ে গেল। রাঙামামির কাছে মা বন্ধক রেখেছিল কান্না। আমার ভাইয়ের বান্ধবীদের কী সব নাম, হট বেবি, সুইট লিপস, হানিমুন, আর তাদের কী সব অন্ধকার অন্ধকার কথাবার্তা। গল্ফ গার্ডেনের কাছে বোনের সমাধি, প্রতি রোববার গিয়ে আমি কুকুরের মতো কেঁদে আসি। একবার পাওনাদার হাঙর এসে বাবার দুটো আঙুল নিয়ে চলে গেল। এর মধ্যে আমি যা একটু ভালো, কবিতা লিখি আর মোবাইলে আপনাদের শোনাই। খুব ঝড়ের রাতে আমি জন্তুর ডাক নকল করতে পারি। আমার আঁকা ছবি পুজো সংখ্যা দেশে কাবার হবে একদিন। তাহলে ভাবুন কি ফ্যামিলির থেকে কত দ্রুত উঠে আসছি আমি। এটা প্রেমের কবিতা। পরেরটা মাধবী অন্ধকার। মাধবী আসে, এলে ঠিকা শ্রমিকের মতো বৃষ্টি আসে, কিন্তু বজ্র হয় না। মাধবীর সারাটা শরীর নীল, মুখোমুখি বসে, বলে ফেরত দাও জন্মদিন, বলে নির্জনে এলাম। এখন তো ধানকল রোডে থাকি, মিথ্যে বলে। যে 3টে পোষা বাঘ মাধবীর পায়ে পায়ে আসে, তারা শুধু প্রতিধ্বনি করে বলে জন্মদিন জন্মদিন। আমি বাঘের প্রতিধ্বনি ইদানিং তো আক্কা করি না। আমি মাধবীকে বসতে বলে বাঘেদের ইশারায় বলি সোমবার এসো। ওরা তো আমার, তুমি যে ফেরাও কেন এত, কেন যে হ্যারাস করো? আমি বলি কথা বলো, কথা, সব কথা ফুরিয়ে গেছে না? জন্মদিন তোমরা জানো, কাউকে ফিরিয়ে দেওয়া এমন কি ব্যাপার? আমি চাই মাধবী বসু, হাজার হাজার ঘন্টা মুখোমুখি, বাঘহীন, নখদাঁতহীন, অন্ধকারী। কিন্তু উঠে পড়ে, বলে আমিও সোমবার। ওর খুব তাড়াহুড়ো, 3:30-টের বাস, তারপর অনেক কাজ, কাজের উপরে কাজ, ফুরসত কোথায়? মাধবী আসে, সোমবার কখনো আসে।
অরণ্যদেব, ওটা পুরনো দিদিল আমার একটা কবিতা। বোর হচ্ছে না তো কেউ জিজ্ঞেস করে? না, বলুন। কালুকে বলব। অরণ্যদেব, মা মারা যাচ্ছিল স্তনের ক্যান্সারে, আর ইঞ্জেকশন নিতে চাইতো না। একটা হলুদ আলো ছেলে মানুষের মতো ঘুরঘুর করতো সারা বাড়ি। রান্নার বই মিলিয়ে মিলিয়ে যখন রান্না করতো মা, প্রথম এসে চেখে দেখতেন অরণ্যদেব। জঙ্গলের দায়িত্ব তিনি 10 মিনিটের জন্যে অন্য কাউকে দিয়ে আসতেন। মা যা খেত অরণ্যদেবকে দিয়ে খেত। বাবা হিসেব করে দেখেছিল 2 কেমোর দামে 1 পাঞ্জাব লরি স্টোন চিপস হয়ে যাচ্ছে। মা বলছিল, সারা জীবন এত যে জুলুম করেছি তোমার ওপর, এত যে কুকুর বলেছি তোমার, তার জন্য আমার এই কষ্ট। বাবা কিছু বলছিল না, শুধু দূর থেকে হাত নেড়ে নেড়ে জানাচ্ছিল ওসব কুকুর টুকুরে কিছু যায় আসে। মা চলে যাবার দিন একটা বিষতেতো ওষুধ দেওয়া হয় মাকে। মা ভাবছিল অরণ্যদেব এসে আগে চেখে দেখবেন, কেননা ড্রিম ড্রিম করে ড্রাম বাজছিল সন্ধ্যাবেলা। আমরা ভাবছিলাম উনি তবে হাঁটা শুরু করলেন এই মাত্র। মার বডি আমরা 8 ঘন্টা ডিলে করিয়ে দিই, তবু শুধু ড্রিম 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 বেজে গেল সারা সন্ধ্যেরা। খুব সুন্দর। একটা কবিতায় শেষ বইটা মেয়েরই ডায়েরি থেকে মা বলতো, তোকে যোগিন্দর সিং এর কাছে রেখে আসবে, তুই রান্না করবি ওর জন্য, রাতের বিছানা পাতবি, রাস্তার কল থেকে বালতি বালতি টেনে আনবি ওর স্নান করবার জল। স্টোর রুমে ভারী অন্ধকারে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। মা বলতো, ওকে কখনো দেখা যায় না, উনি আড়াল থেকে শাস্তি দেন। মা চলে গেল, কিন্তু যোগিন্দর সিং বেঁচে রইল। তখন সবেমাত্র বিয়ে হয়েছে আমার, 1 মাসও যায়নি। যোগিন্দর সিং নিজে এসে নিজের হাতে বিয়ে দুম করে কিনে দিয়েছে। আর তো টাইম নেই তো। বলুন না আপনি, অনেক সময় আছে। আমি কাগজে লিখে এনেছিলাম, নষ্ট হয়ে গেছে। আমি বলছিলাম কোয়েশ্চেন আউট হয়ে যাবে ওটা, এখানে দেখলাম না। মেম সাহেব একটা বড় কবিতা, তার 10টা পড়ছে একটা। সেই হলুদ দোতলা বাড়ি মনে পড়ে মেম সাহেব, বাঘ ঘুরত ঘরে ঘরে, আর ঘরে ঘরে কি চিৎকার গো, কেন হাসি টাসি নেই তোমাদের? হাসি ছিল, 25 মান খুব হাসাতো। তুমি হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়লে মনে হতো পর্দা পড়ে গেল। টলমল টলমল করে চাঁদ উঠত 7টা 25-এ, বুকের ওপরে ভর, ঝরা করবির মতো আলো ঘুরত পাড়ায় পাড়ায়। কে যে কার ঘরে যায়, কতক্ষণ থাকে, কখন বেরোয়, তুমি জানতে মেম সাহেব? কামিনী ঝোপের পাশে পরিত্যক্ত সবুজ নাইলন, কার মুখ মনে পড়তো তোমার? কার মুখ? সস্তা খেলো ইমোশনে উড়ে যেত বুকের বিদ্যুৎ। আজও কি ও বাড়ি যাও ও মেম সাহেব? বাঘ আছে এখনো, ঘোরেন তিনি ঘরময়? আর ওই লোহার ঘোরানো সিঁড়ি, কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে যে নামতো নিশীথ রাত্রিরে, আজও নামে কি গো? আর এইবার ওই সিরিজ নামের সিরিজ যেটা বললাম, ওটা অনেকগুলো, আমি ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, 700 ওইটা বাদ করে এসে পারবে। 28টা ফেরো। আমাকে নিয়ে কিছু লিখলে কিন্তু বিপদ। বিদায় টিকা তো লিখেছিল। কি লিখেছিল? হ্যারি শার্ট
বই চার ফরমার বই হ্যাঁ শাশ্বত এই কবিতার নাম হচ্ছে গোল্ডি, অধিকাংশ কুকুরের নাম। এটার নাম হচ্ছে গোল্ডি। রাত চড়া নক্ষত্র জানো কাল গোল্ডি এসেছিল, কোথাও যায়নি বলল, ছিলই, আমরাই ভুল ভেবেছিলাম। আশেপাশেই থাকে, ওই যে নদীর ঢল, ওই পাওয়ার স্টেশন, জ্যোৎস্না, না দেখতে পেলেই নেই। তোমাকেও তো কতদিন দেখি না। চুপ চুপ শোনো শোনো, ওই শোনো গোল্ডির গান। চাবুকও তো মাঝে মাঝে একলা হয়ে যায়, কাঁদে না নক্ষত্র, ছি বুড়ো ছেলে, কাঁদলে তো অন্ধকার বাড়ে। এই লেখাটার নাম হচ্ছে মার্কো পোলো। মার কোনো ঠিক ঠিকানা নেই, বাবা ফেরা। তবে কি হরিণের দীর্ঘশ্বাস থেকে আমি জন্মালাম? অর্জুন ফুলের জেদ আমাকে মানুষ করলো? কেউ কিচ্ছু বলে না, শুধু জিজ্ঞেস করলে বলে মার্কো পোলো। আমি যুদ্ধে যাওয়ার নাম করে অঞ্জুর কফিনে যাই। আমি মাছেদের সংসারে গিয়ে দেখেছি শৈবাল ও অন্ধকার। রাবেয়া আমাকে ফোন করে, খুব রাতে, আকাশ ফাটিয়ে ওঠে চাঁদ, আর কিছুই হয় না, শুধু থেকে থেকে মার্কো পোলো, এই মার্কো পোলো, এই। আর শেষ কবিতা, বাপিদা, এই বললাম বাচ্চুদা। তাহলে সমস্ত কিছু মিথ্যে, বানানো। একদিন ব্লেড এসে বিঁধেছিল চোখে, ব্যাস এটুকুই। চারদিকে কফি বন, আর্তনাদ। এই যে গাছন সমে পাড়া, এই যে নিশীথ সূর্য বাড়ি, ট্যাক্সির ভেতরে অন্ধকার, সব। এই যে মেয়েটি, তার ওই যে ফেরত দেওয়া জেব্রা ক্রসিং, ওই লিলি স্প্রে, মিথ্যে, ফেক, ফ্রড। কি বলছো কি বাচ্চারা? অসংখ্য ধন্যবাদ এত ভালো কিছু লেখা আমাদের শোনানোর জন্য। শুরুতেই কথা বলেছিলেন যে শুরুতেই পড়ার শুরুতেই যে সব কবিতাই প্রেমের কবিতা, আবার কোন কবিতাই প্রেমের নয়। তেমনই একটি লেখা বিনয় মজুমদারের, আমার মনে হয় এই কবিতার ক্ষেত্রে সেটাই, সেই কথাই প্রযোজ্য। এটাও বহু কথিত। ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? লীলাময়ী করকুচে তোমাদের সবই চলে যায়। হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না। এই আমার অভিজ্ঞতা। পারাবাদগুলি জ্যোৎস্নায় কখনো ওড়ে না, তবু ভালোবাসা দিতে পারি। শাশ্বত সহজতম এই দান, শুধু অঙ্কুরের উদ্গমে বাধা না দেওয়া, নিষ্পেষিত অনালোকে রেখে হাসে পুরুদ্বন্ধ না করে শ্যামল হতে দেওয়া। এতই সহজ, তবু বেদনায় নিজ হাত রাখি মৃত্যুর প্রস্তর, যাতে কাউকে না ভালোবেসে ফেলি। গ্রহণে সক্ষম নও, পারাবদ্ধ বৃক্ষচূড়া থেকে পতন হলেও তুমি আঘাত পাও না, উড়ে যাবে। প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে, ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি। ৯ দশকের আরেকটি বিশিষ্ট নাম কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়কে আমি দেখে নেব মঞ্চে আসার জন্য। কবি শাশ্বত গঙ্গোপাধ্যায় তার প্রথম কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছিল 2001-এ, যদিও ৯ দশক থেকে তিনি নিয়মিত সমস্ত পত্রিকায়, লিটল ম্যাগাজিনে লিখছেন। তার প্রথম বইটির নাম প্লুটো গ্রহের বাসিন্দা, মোট কাব্যগ্রন্থ 6টি। বিভিন্ন বিদেশি ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে। তিনি জার্মানি থেকে পেয়েছেন রাইজিং স্টার 2022 অ্যাওয়ার্ড, লাতিন আমেরিকা থেকে সত্য পেয়েছেন স্পার্কলিং সোল অ্যাওয়ার্ড। কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়কে আন্তর্জাতিক
আচ্ছা, একটু বলে নি, প্রেমের কবিতাই পড়ছি, তবে প্রেম তো অনেক রকম হয় এবং এই সময়টা যখন খুব মুক্ত বন্ধুত্বের সময়, তখন নারী পুরুষের সম্পর্কটাও একটা নতুন ধরনের ডাইমেনশন নিয়ে আসে। হ্যাঁ, তো বলেই রাখছি যে আমার প্রেমের কবিতা কোনোটাই কিন্তু সোকল্ড প্রেমের কবিতা না। হ্যাঁ, সুতরাং পড়ার আগে সিট বেল্টটা যেন, শোনার আগে সিট বেল্টটা যেন বাঁধতে হবে। লেপার্ড। আসলে লেপার্ড আমি, শিকার ধরাই প্রিয় নেশা। কে কোথায় অরক্ষিত খুঁজে দেখি কার মেলামেশা। এমন বন্ধুর সঙ্গে যে যুবক সামনে দাঁড়ালে দেবতার চেয়ে বেশি সেক্সি লাগে। দাড়ি রাখা গালে নরম তৃণের গুচ্ছে খেলে যায় শান্ত মৃদু হাওয়া। আমি তাকে কুদিয়েছি, সে মেয়েটি শুনেছে আওয়াজ। তারপর সঙ্গীকে ছেড়ে আমার গায়ের গন্ধ শুঁকে চিনে চিনে সে এসেছে নিচু মুখ তার সে চিবুকে। ডান হাতের মুঠো খুলি, মুঠো নয় যেন ব্ল্যাক হোল। আচমকা টেনে নেবে শূন্য গর্ভে, চোখ তুলে দেখো। হ্যাঁ, সেই পুরুষ আমি যাকে তুমি ফ্যান্টাসির রাতে নিজের মতন করে ভেঙেছিলে আদরে আঘাতে। চিনতে পেরেছ? আমি তোমাকে তো কবে থেকে চিনি। আমি চিতাবাঘ হলে তুমিও আসলে লেপার্ডিনো। আচ্ছা, প্রথম বইয়ের নাম কবিতা পড়তে গিয়ে খুব স্বাভাবিকভাবে আমি একটু নস্টালজিক হয়ে যাব। প্লুটো গ্রহে বাসিন্দা। ভোরের ঠিক আগে ইথার মাধ্যমে গোপনে ছুড়লাম যে সংকেত। তুমি কি জেগে আছো? খুলেছো ল্যাপটপ, রিক্ত হলো দেখো সর্ষে ক্ষেত। চিনতে পারছো কি আলাপ হয়েছিল গত বছর সেই শীতের শেষে, চাঁদের কাছাকাছি সেই যে স্টেশনে যেখানে আলো ব্ল্যাক হোলেই মেশে। আবার এলো শীত, পশম আঠা আঠা, একলা বালকের বাঁশির সুরে। প্লুটো গ্রহের কোনো বাসিন্দার মতো ইমেল পাঠাতাম প্রতি দুপুরে। পেয়েছো ঠিকঠাক? তুমি কি একা আরো দুর্গে আছো যেন অন্তরীণ? রুবিক কিউবের ধাঁধায় ডুবে থেকে খুঁজেছো শৈশব হারানো দিন। তাহলে শোনো শীষ, বাতাসি ভেলা নিয়ে দাঁড়িয়ে আছি আজও অপেক্ষায়। আফ্রিকার মাছি ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়ে ফুল ফোটায়। এই যে নদী মাটি সূর্য ছায়াপথ, এসব অনুবাদ আমাকে দাও। আমার লেখাগুলো বালি হাঁসের ডানা, তুমি তো জানো, শুধু হাত বাড়াও। স্নান। যে সাবান গায়ে মাখো ভেষজ রেণুর গন্ধ ভরা, সে সাবান জেনে রেখো আমারই শুকিয়ে যাওয়ার ঠোঁট। যখনই মাখবে ওটা স্নান ঘরে একা নগ্ন হয়ে, আমাকেই দেখতে পাবে আয়নার ভেতরে লুকোন। তোমাকে পেছন থেকে দুহাতে জড়িয়ে চুপি চুপি ঘাড়ে চুমু খাচ্ছি, যেন দুজনেই শাওয়ারের নিচে দাঁড়িয়ে রয়েছি ক্ষয়ে যাওয়া পাথরের সরু খাঁজে। এরপরে আদরের উৎসব শুরু হবে যেন খোয়াইয়ের প্রান্তরে দুলে ওঠা লক্ষ কাশফুল। দুধে বেটে রাখা কাঠ বাদামের ক্ষীর সারা গায়ে মাখিয়ে আঙুল দিয়ে ত্বক থেকে সব মরা কোষ শীতের পাতার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেবে।
ঢেউ, শুধু ঢেউ দেখো, কাছাকাছি দ্বীপ আছে কোনো? কানের লতিতে মুখ রেখে তুমি ফিস ফিস করে আমাকে আঁকড়ে ধরে পাশাপাশি ভেসে যেতে চাও। মুহূর্ত যেভাবে বুদ বুদ হয়ে মহাকালে মেশে, সেভাবেই ফেনা দিয়ে ঢেকে দেবে আমার শরীর। আমার নিঃশ্বাসে শুধু তোমার নিঃশ্বাস মেলে দেবে। আচ্ছা, বিরহ গাথা এই কবিতাটার আগে একটা ঘটনা বলে নি। সেটা হচ্ছে দক্ষিণ ভারতে নীলগিরি পাহাড়ে একটা খুব দুষ্প্রাপ্য ফুল ফোটে, যেটার নাম হচ্ছে কুড়িঞ্জি ফুল। সেই ফুলটা অদ্ভুতভাবে ঠিক 12 বছরের ব্যবধানে ফোটে। তো এটা এমন একটা মেয়েকে নিয়ে লেখা, যার সাথে আমার ঠিক সেই রকম একটা অদ্ভুত সাইকেলে 8 বছর অন্তর অন্তর দেখা। হ্যাঁ, তো এইটুকু শুধু ধরিয়ে দিলাম। 8 বছর আগে 8 বছর আগে দেখা হতো। বিরহ গাথা। তুমি তো দুষ্প্রাপ্য খুব, দেখা পাওয়া সত্যিই কঠিন। নীলগিরি পাহাড়ে ফোটে 12 বছরের ব্যবধানে যে কুড়িঞ্জি ফুল, তুমি যেন সেই একই প্রজাতির। ফুটেছ আবার তুমি এ ঋতুতে উপত্যকা জুড়ে। কুষ্ঠরোগীদের দল ভিড় করে, তাদের বিশ্বাস দুর্লভ তোমাকে শিলে বেটে নিয়ে ক্ষতস্থানে দিলে নিরাময় পাবে তারা, সেরে যাবে প্রাচীন অসুখ। আরোগ্যের জন্য অক্ষরেখা ধরে আমিও এসেছি, একই গ্রহে আছি তবু দেখা হয় না কুয়াশা সরিয়ে। ক্ষয়ে যাওয়া সিঁড়ি ভেঙে তোমার খোঁজেই উঠে যাব। ক্লান্ত হয়ে পাথরের খাঁজে শুয়ে থাকবো, ঝরে পড়ো আমার শরীরে, মাথা থেকে 2 পায়ের আঙুলে। তোমার পাপড়ি খোলো, ঝড় উঠুক, ঠোঁট রাখো যদি, তুমি আমার স্যানেটোরিয়াম গোপন ওষুধ। আচ্ছা, একটা লেখা, এটা একটু ভুলে নিই, যে একটা অদ্ভুত ঘটনা একবার শুনেছিলাম, যে ভ্যালেন্টাইন্স ডের সময় সারা পৃথিবীতে যতটা আই লাভ ইউ লেখা কার্ড বিক্রি হয়, তার চেয়ে নাকি 3 গুণ বেশি বিক্রি হয় আই হেট ইউ লেখা কার্ড। মানে ভালোবাসা এবং ঘৃণার মধ্যে ব্যবধান হচ্ছে জাস্ট একটা চুলের। তো এই কবিতাটা হচ্ছে ঘৃণার কবিতা। স্নেক ওম্যান। বিষধর কোনো এক সাপিনীর প্রেমিক ছিলাম। স্বরূপ বুঝিনি আগে, রং ধরা হেমন্তের শেষে জঙ্গলে ঘাসের মধ্যে সে এমন ফনা তুলেছিল, স্বচ্ছতোয়া ঝর্ণাটির পাশে ভরা কাক জ্যোৎস্নায় অচেনা রতির ছন্দে উদ্দাম ঘূর্ণনে সেই নাচ মনে হয়েছিল কোনো স্বর্গছেরা অপ্সরার মায়া। দূরে মাঠে বাজ পড়ল, পাতা দিয়ে তৈরি বিছানায় আমরা দুজন যেন মিথুনের মূর্তি। তার ঠোঁটে চুম্বন করতে গিয়ে ঠোঁট রেখে সরিয়ে নিয়েছি। লকলকে চেরা জিভ সেই রাতে শৃঙ্গারকালীন, তলপেটে হাত দিয়ে চমকে দেখি চাকা চাকা আঁশ। আমাকে বেহুশ দেখে চলে গেল হাইবারনেশনে। খোলস রয়েছে পড়ে আর আমার উল দুপাশে, দংশনের দাগ সেই গোপনে ফোটানো বিষটা। আর দুটো কবিতা পড়ে শেষ করছি, দুটো কিন্তু বিচিত্র বলেই দিচ্ছি। মানে অনেক রকম তো সম্পর্ক হয়। এই লেখাটার নাম হচ্ছে কাস্টিং কাউচ। কাস্টিং কাউচের মানে আশা করি সবাই জানেন, না জানলে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় গুগল সার্চ করে জেনে নেবেন। আমি যদি খুশি হই, মাটি খুঁড়ে পেয়ে যাবি এক ঘড়া স্বর্ণ মুদ্রা গিনি। মেগা সিরিয়ালে তোর 3 বছরের কাজ পাকা। শুধু একদিন কোনো নির্জন দুপুরে ফ্ল্যাটে ডেকে দেখা তোর দুর্লভ স্ট্রিপটিজ। গাছেরা যেভাবে শীতে একে একে পাতা খুলে ফেলে,
রাক্ষসের খিদে নিয়ে আমি জীব ডোবাবই করিনার মতো তোর ছিপছিপে কোমরের বাঁকে। গাড়ি করে নিয়ে যাব জোকার রিসোর্টে। ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনারে মাথা থেকে দুপায়ের নোক অবধি তোকে 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 ছুরি দিয়ে কেটে কেটে খাবো যেন তুই চিজ অমলেট। উফ, আমার মুখের গহ্বরে আমার লালায় গলে যাবে। পুরুষাঙ্গ ইদানিং অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তুই চকমকি ঘষে ঘষে বনে দাবানল জেলে দিবি। আমাজন যেভাবে পুড়েছে, মিটু ঝড়ে ভুলে গিয়ে মুখ খুললে নিজের ওয়ালে। আমি খেপে গেলে কিন্তু বলগা হরিণের শিঙে ছড়ে পড়বে রক্তমেঘ, টুকরো হবে চাঁদ। শেষ লেখা এবারে শারদীয়া কবি সম্মেলনে, লেসবিয়ান ক্লাব। তিস্তায় দুরন্ত স্রোতে রবারের সামান্য ভেলায় যে যুবক র্যাফটিং করে, হার্টবিট লাভ দিয়ে ওঠা সেই অ্যাডভেঞ্চারে ছেলেটিকে রোজ রাতে ফ্যান্টাসিতে খোঁজো। স্বপ্নের ভেতর থেকে নেমে সে যুবক কোনোদিনই হাত ধরল না, তুমি কুদর্শনতাই পুরুষেরা বারবার খারিজ করেছে। নানা ঢেউয়ে ধাক্কা খেতে খেতে নতুনত্বের খোঁজে যেখানে এসেছো আজ, চারিদিকে হাহাহিহি, যৌন শীতকার আর নানা আকৃতির সেক্স টয়। 18,000 জীব খেলা করে নাভির দুপাশে। যে তোমার বেড পার্টনার তাকে স্পষ্ট চোখে দেখো। সিলিকন ঠাসা স্তন, কোমরের বেল্টে বাঁধা, ডিলডো ঊর্ধ্বমুখী। বিছানায় যেন সেই রবারের তৈরি করা ভেলা। নাও আজ ভেসে যাও শরৎ মেঘের নিচে, তিস্তার দুধ সাদা স্রোত। কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমরা আমাদের আমন্ত্রিত কবিদের যে সর্বকনিষ্ঠ কবি এবং এই বয়সেই যে অত্যন্ত স্বনামধন্য এবং বিশিষ্ট মুখ এই সময় সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়কে ডাকবো একটি ছোট্ট বিরতি পর। কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়কে ডেকে দেব। সম্রাজ্ঞী শুধু আমার বন্ধুই নয়, সহযোদ্ধাও বটে। তাকে আমি কবি তসলিমা নাসরিনের একটি কবিতা পড়ে অভিবাদন জানাতে চাই। লেখাটির নাম প্রেম। যদি আমাকে কাজল করতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেয়ের, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে আমার অন্য কিছু, প্রেম নয়। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারদিকে, কই প্রেমিক তো দেখি না। কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় তার প্রথম কাব্যগ্রন্থ 2010-এ, বইটির নাম ছিল বৃষ্টি রাশির মেয়ে। তার মোট 7টি কাব্যগ্রন্থ এদ্যবধি প্রকাশিত হয়েছে। একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন রামমোহন স্মৃতি রণজিৎ পাল সাহিত্য পুরস্কার, পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার, সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার, সাহিত্য একাডেমি যুবক পুরস্কার এবং বাংলা একাডেমি শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার। কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। দুটো কথা বলে শুরু করি, যেহেতু এখানে সবাই নিজের আছেন, সেভাবেই কথা বলছি। একটু আগে অভিজিৎদাকে এই কথাটাই বলছিলাম যে আজকে আমার পিস শ্বশুর, মানে আমার বরের পিসমশাই দুপুরবেলা চলে গেছেন। তবে বাড়িতে মানুষজন রয়েছেন, আমি সেই সব করছিলাম।
পিসমশাইয়ের বডি বলবো, চন্দন পরালাম, সব কিছু করলাম, তারপর একটা সময় রেডি হলাম এবং বেরিয়ে এলাম। তো আস্তে আস্তে নিজেই বুঝতে পারছিলাম যে তার মানে মন বলে যেটা অবশিষ্ট ছিল, যেখান থেকে লেখা হতো এবং প্রেম হতো, সেটা অবশিষ্ট নেই। ফলে নিশ্চয়ই আর 1-2 বছর পর আমাকে এই চত্বরে আর দেখা যাবে না এবং প্রেম আমার জীবনে আর নেই। তো এইসব ভাবতে ভাবতে যখন আমি আসছি তখন আমি লেখা করছিলাম। পুরোনো বই এনেছি, পুরোনো বই থেকে প্রেমের কবিতা পড়তে চাই না। নতুন খুঁজতে খুঁজতে দেখলাম একটা সিরিজ আছে যেটার কোনো প্রেম নেই, আর এখানে বসে বসে 3-4টে কবিতা খুঁজে পেলাম যেটা হতেও পারে প্রেম আছে করছে, এবং সেই লেখাগুলো বরকে নিয়ে লেখা, যেটা শাশ্বততা তখন জিজ্ঞেস করছিল বলে বললাম। এবার এটাও খুব দুঃখে যে মন মরে আসার পর বরকে নিয়ে কবিতা লেখা হয়। প্রথমে ওই 4টে ছোট লেখা পড়ছি, তারপর একটা সিরিজ পড়বো যেটা একটু লেখা আছে। এই লেখাগুলোর কোনো নাম নেই, এটা কয়েকদিন আগে লেখা। আমাকে বাজার ভিত্তি সুখী গৃহকোণ কিনে দিও, পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি পুতুলের ঘর বানাবো। সানন্দার ঝলমলে শাড়ি পরা মহিলাদের ছবি থেকে খাবলে খাবলে নিয়ে ফুলদানির গায়ে সেঁটে দেবো, কোলাজ হবে কোলাজ। আমি সব ছিঁড়ে খুলে দেব, তুমি শুধু কথা দাও, সব কিছুর উপরে তুমি মাটি চাপা দেবে। আমার কান্না কেউ কখনো দেখবে না, কথা দাও। তোমার কলবে আমি নাক ঘষে কেঁদে কেটে ঘুমিয়ে পড়বো বুকে, তুমি শুধু বুঝিয়ে বলবে কেন আমার একলা লাগে ঘরে। 2, ওষুধ খেতে ইচ্ছে করে না আর, দেখা করতে ইচ্ছে করে না বিশ্বাসঘাতক কোনো প্রেমিকের সাথে। আমার ইচ্ছে করে তোমাকে জড়িয়ে সারা দিন রাত ঘুমিয়ে থাকি। বলো না সকালের আলো এলে আমাকে ডেকে দেবে না তো। 3, আমি বহু কষ্ট করে ছোলার ডাল, মটর ডাল, অরহর ডাল চিনেছি। আমি সারাদিন হাতে একটা ন্যাতা নিয়ে ঘুরি, কোথায় অগুন্তি ফল, কোথায় টেলিস্কোপ, কোথায় চাঁদের গায়ে অল্প কিছু ছোপ, সব আমি মুছে দেবো, ধুয়ে মুছে সাফ সূত্র করে দেবো আমি। সংসারী মানুষ আমি, গাছেদের স্নান করাই, বেড়াল কুকুরদের খেতে দিয়ে কল খুলে দাঁড়িয়ে থাকি। স্নান করতে ইচ্ছে করে না, তুমি এসো স্নান করিয়ে দাও আমায়। দেখো যেন শীত না করে, আমি তোমার নানি পারি না গো। পরের লেখা। 1 যুগ পেরোনোর মতো কঠিন পরীক্ষা আমরা কি দিয়েছি কখনো? মিথ্যে বলিনি, অথচ সব সত্যি দুজনেই শুনে গেছি বলে কান টান পুড়ে গেছে, চোখ লাল জ্বালা। দুজনে দুজনকে দেখি, সব অতীত মনে রাখি, সব আগুন। তবু ঝাঁপিয়ে পড়ে আগুন থেকে তুলে আনতে চাই আমাদের প্রথম দেখা, আমাদের পূর্বজন্ম কথা। 1 যুগ পার করে এটুকু বুঝেছি, বুকের গন্ধে দুজনেরই ঘুম পেয়ে যায়। আর এরপর একটা সিরিজ থেকে ছোটখাটো লেখা করছি, এগুলো করে প্রেমের লেখা। সিরিজটার নাম নবজন্ম সমন এসেছে। 1, প্রলয় না ছুঁয়ে যদি প্রলয়ের সবকারিনী এসো তবে, প্রলয়ের মঞ্চে আজ প্রবেশের ডঙ্কা বেজে ওঠে। নামি তবে যুদ্ধ হোক, কালো জলে ডুব দিয়ে উঠি, তারপর যে সেলাম ছুড়ে দেবে আমার ভূতলে, যেন তাও পায়ের নিচে মর্মাঘাতে ডলে দেবো আমি। ভেবে নিও সে সকল আমার প্রণামী। 2, পছন্দ করনি তুমি আমার এই সাদাসিধে মালিন্যে ভরা জীবন, পছন্দ করনি এই নিজ দমে বেঁচে থাকা তেজের প্রণালী। আজ তাই সরাসরি নেমেছি খেলায়। বেশ তবে এই দেখো, রানীদের বংশ পরম্পরা, হিরে জহরত আর না কিছু সামন্ততন্ত্রের পা, দমফাটা হাসির চাপা গলায় পড়েছি আজ। এইবার পাশা খেলা হোক। তোমার কি বাজি আছে বলো? আমার জুয়াতে আজ জমিয়ে এনেছি স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া সিন্ধুক বন্দি যত প্রেম বিরহ শোক। রাজকুমারীর ছদ্মবেশে রানী হয়ে ওঠাই নিয়তি। সব ফেলে লেখাকে করেছি এই জীবনের প্রাণ হোমরাটুকু। কলমের ডগা দিয়ে ছড়ে ছড়ে গেছে সব ঘা, সেটুকুই ভেবে গেছি পাঁজরের বাঁচাস লাগা। তারপরও সমন এসেছে,
যুদ্ধ থেকে দূরে থাকা পাপ, আমি তাই বর্ণ করেছি। হোক মৃত্যু, হোক এ জীবনের পূর্ণ সন্তান। মৃত্যুকে বরণ করেছি তাই সব খেলা সহজ হয়ে আসে। দূরত্বে রেখেছি মাকে, বাবাকে বলেছি আজ থেকে মহাভারত পাঠ করব আমি। আসলে করিনি কিছু, নিজের ভিতরে শুধু কাঁচা কাঁচা খুঁজে গেছি জন্মের আসল কারণ। রাজস্থানের কোনো দুর্গে জন্ম হয়েছিল আমার। বাবা ছিলেন বীর যোদ্ধা, মা রাজপুতের জয় করা সবচেয়ে বড় সুন্দরী। সেবারে যুদ্ধ হলো আর আমি রাস্তার ধুলোয় গড়াতে লাগলাম। যুদ্ধ শেষ যখন, অনেক অনাথ বাচ্চারা দুধের জন্য কেঁদে উঠছে, আমি আমাকে দত্তক নিলাম। এখন আমি আমার সন্তান। রক্ত নেই, জিন নেই, ডিএনএ নেই, কেবল আছে স্বপ্নে পাওয়া রাজপুতের তেজ। আমি রাজপুতের কেউ নই, আমি কেবল আমার দত্তক নেওয়া সন্তান আর আমারই দত্তক নেওয়া সন্তানের মা। শেষ লেখা। আমি যুদ্ধ পারিনি, আমি প্রেম পারিনি, আমি সংসার পারিনি, আমি মাতৃত্ব পারিনি। আমি শুধু পেরেছি জন্ম নেওয়া প্রতিটি প্রহরের শ্বাস নিতে আর শ্বাস ছাড়তে। আমি কবিতা পেরেছি কিনা তাও জানি না, কিন্তু নিখুঁত ছন্দে আমি শ্বাস টেনে গেছি প্রতিদিন। তাকে তুমি কম পারা বলো? এই সময় যেটা সারাদিন সেটা শেষ লেখা হলো না, এটা শেষ লেখা। চিঠি। আমার জন্য জীবন তুমি কাটনি কেন? কেন আমায় বানিয়ে দাওনি অন্যরকম বাড়ি, যে বাড়িতে অনেক পাখি, অনেক রকম আলো? জীবন তুমি দাওনি কেন বর্ষা ছাঁচা নদী? দু চোখ ভরে শ্যাওলা নামে গন্ধ সোদা সোদা। জীবন আমার মুঠোর ভিতর, অতীত আছে বহু। রোগরে রোগরে পিছুটি হয়, রোগরে রোগরে লাল। চোখের ভিতর জীবন আমার শুয়োপোকার বাস। কাল যেখানে সমুদ্র জল, আজ সেখানে ঘিসি। জীবন ভীষণ গন্ধ বেরোয় অতীত খোঁড়া হলে, কিন্তু আমার বুকের দুধে হলদে হলদে কথা। জীবন আমি মা হয়েছি, কেউ জানে না শুধু। আমার জন্য জীবন তুমি কাটনি কেন? দেখো আমার কথা জড়ায়, শব্দ জড়ায় বেশি। জীবন আমার অনেক মানুষ হাত ছেড়েছে জানো, কিন্তু আমার বাতাস বাড়ি হাত ছাড়িয়ে মতো। কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এই লেখাগুলো শোনার পরে সত্যি বলার কিছু থাকে না, স্তব্ধতাই পড়ে থাকে শুধু। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আমরা এক বিশিষ্ট কবিকে পেয়েছি, সমসময়ের একজন উল্লেখযোগ্য নাম কবি সুবীর বন্দ্যোপাধ্যায়। যদিও আমাদের আমন্ত্রিত কবির তালিকায় তার নাম নেই, তবু অনুরোধ করবো দুটি লেখা তিনি যদি পড়েন আমাদের খুব ভালো লাগবে। কবি সুবীর বন্দ্যোপাধ্যায়। নমস্কার, উপস্থিত সকলকে নমস্কার জানাচ্ছি। মানে এখানে যারা কবিতা পড়লেন তারপরে আমার কবিতা পড়া মানে নিতান্ত ধৃষ্টতা, তাও আমায় বলছে, তাই আর কি একটা দুটো দিচ্ছি। মাধব। ক শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। বাঁধের ওপর দিয়ে চলেছেন কৃষ্ণ, আদুর গা, মাথায় লাল গামছা বাঁধা।
পরনে সাদা ধুতি, যা বহু ব্যবহারে ও বারংবার কেচে উজালা প্রয়োগে নীল বর্ণ ধারণ করেছে। হাতে একগাছা লাঠি, চিবুকে বিন্দু বিন্দু ঘাম, রোমহীন সুঠাম বুকেও তাই গড়িয়ে নামছে গলা দিয়ে। দূরের রোদ আকাশ ফালাফালা করে নেমে আসছে, দুপুরের রোদ আকাশ ফালাফালা করে নেমে আসছে জলে, বাঁধের ওপর ওপাশের ঢালে। জল থেকে মাটি, মাটি থেকে ভাপ উঠছে, উঠে আসছে, তার শ্যাম অঙ্গ লাল করে তুলেছে প্রায়। গরুগুলোকে ছেড়ে দিয়েছিলেন সেই সাত সকালে, এখন তারা ঘাস খেতে খেতে চড়তে চড়তে কোথায় যে গিয়ে পড়েছে তার আর হদিশ নেই। দূরে অস্পষ্ট দেখা যাচ্ছে গ্রাম, ভাসা ভাসা কাঁপা কাঁপা কল্পনার মতো। হঠাৎ দেখলেন বাঁধের সেই উজ্জ্বল জলে, উজ্জ্বল মধ্যাহ্ন সূর্যের নিচে যেন প্রজ্বলিত কয়েকটি অগ্নিশিখা কম্পমান। কি হলো? যেন গলিয়ে দেবে শ্যামের দুটি চোখ। রাধা, শ্রীরাধিকা নাইতে নেমেছেন বাঁধের জল, সাথীদের সঙ্গে নিয়ে ফিরবেন বেলাবেলি। আহা, নিরাভরণ নিরাবরণ নয়নাভিরাম সেই জলকেলি। শ্যাম পা পুঁতে দাঁড়িয়ে গেলেন পথে। কি কর্তব্য? ওই তো দেখা যায় একটি শমী বৃক্ষ, তবে কি আপাতত ওর ওপরেই সমস্ত লজ্জাবস্ত্র নিয়ে বসে আছেন তিনি গাছে। জলে তোলপাড়, রায় সহচরী এখনই চায় অঙ্গবস্ত্র। বেলা যায়, তাদের ঘরে ফিরে সংসারে মন দিতে হবে। এদিকে অজ্ঞাতবাস শেষে পাণ্ডব এসেছেন সেই বৃক্ষের নিচে। সমস্ত অস্ত্র রাখা আছে বৃক্ষের বাকলে, তারা চায় অস্ত্র। হস্তিনায় ফিরতে হবে দিন শেষে। কি ফেরাবেন মাধব, বস্ত্র না অস্ত্র? মানুষের কোনটা আগে লাগে ঈশ্বর? আর একটা প্রেমের কবিতা। ভ্রমর। কাঠফাটা হলুদ রোদ্দুরে সেই বাদামি বাড়ির নীল জানলা গলে বেরিয়ে এলো দুধ সাদা সুঠাম একটা হাত, যাতে চকচক করছে এটো ফল কোম্পানির সোনালি ঘড়ি আর লাল সাদা বেড়ি। যে বস্তুটি একান্ত ঘেন্না ও সতর্কতায় ছুঁড়ে দিল পাশের ঝুপড়ি টিনের চালে, সেটি সান্দ্র গোলাপি। অনন্তর একটা কালো কাক পা ঠুকে ঠুকে এসে সেটা মুখে নিয়ে উড়ে গেল। পাশের সবুজ জামরুল গাছ থেকে এ সময় সরসর করে নেমে এলো যে ধূসর প্রাণীটি, তার পিঠে শ্রীরামচন্দ্রের হাতের দাগ দেখা গেল। খবরে প্রকাশ, যা কিনা সেই সেতু বন্ধনের সময়, অর্থাৎ ত্রেতা যুগ থেকে। নমস্কার। এরপরে কবিতা পড়বেন অবন্তিকা। আমাদের সঙ্গে আরেক শ্রোতা বন্ধু উপস্থিত হয়েছেন, তার নাম সুনিবেশ দে। তিনি কবিতার সঙ্গে যুক্ত এবং তাকে অনুরোধ করব তিনিও যদি দুটি লেখা পড়ে শোনান। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশেষ করে অবন্তিকা পাল, আমি ফেসবুক পেজে খুব লাইক করি এবং কথোপকথনও আমি বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি। আমি আগে লিখতাম, ইদানিং একটু লেখালেখিতে যুক্ত এবং বিভিন্ন জায়গায় যাই এবং প্রতিযোগিতায় দিই আর কি। তো এখানে যখন এসেছিলাম পারমিশন নিয়ে যা আমি করিনি। অনেক কথাই বলার আছে, অনেক কথাই বলার আছে, অনেক কথা। তেষ্টা সকল মিটিয়ে নেওয়ার আকুলতা নিয়ে চলি অক্ষয় ভালোবাসার দেশে। জীবনে কাণ্ডারি করে তুলতে চাই। অনেক কথাই বলার আছে, অনেক কথা। তোমার জগৎ থেকে যেতে চাই চিরকালের জন্য। জীবন যতটাই জঘন্য কাটুক না কেন, মনে প্রাণে তোমাকেই চাই, তোমাকেই চাই। অনেক কথাই বলার আছে, অনেক কথা। হাসির ছটা আমায় আনন্দে ভরিয়ে দেয়। একসাথে পথ চলতে চাই, তোমাকেই চাই। বুঝে নাও আমার নীরবতা। অনেক কথাই বলার আছে, অনেক কথা। শুনে যাও আমার মর্মাহত বেতার কথা। হৃদয়ে অনুভবে তুমি যে আমার, মেঘ পড়া রোদে ভালোবাসার আবেগের কথা।
অনেক কথাই বলার আছে, অনেক কথা ভাবনাতে তোমার ছায়া ভাসে, শূন্য হৃদয়ে ভাষাহীনভাবে তোমাকেই চায়, এসো ফিরে দুহাত বাড়িয়ে তোমাকেই চায়। সেই প্রেমিকা, ছোট মানে সেই প্রেমিকা যার ছিপছিপে চেহারা, মুখের গড়নে সরলতার ছাপ, মায়া মমতায় ভরা শরীর, চিবুকের ডৌটিও সুন্দর, মানে সেই প্রেমিকা যার দুচোখ বেদনা ঘন, এখনো অভিমানের প্রগাঢ়তা, পরনে নেতানো টিয়া রঙের শাড়ি, কোনো ভাবনা নেই, মনে সেই প্রেমিকা যার ত্বকে বিশুদ্ধতার সৌন্দর্য নেই, শরীরে ক্ষয়া যৌবনের ছাপ, মাথায় কোকড়ানো চুল, ছাউনিতে বিষণ্ণতা, মানে সেই প্রেমিকা। নমস্কার। আজ কথা সমন্বয়ের দায়িত্ব যার ছিল অবন্তিকা পাল এবার শেষ পর্যায়ে আমাদের প্রচুর আয়োজন করে বসলাম, একটি কবিতা শোনাবো কারণ আমাদের সময় ফুরিয়ে এসেছে। এই লেখাটি কোনো নাম নেই। এর আগে আমার যে পূর্ণাঙ্গ বইটি বেরিয়েছিল রাজহংস পুরাণ, সেখান থেকে বেশ দুটি লেখা পড়ছি, দুটিরই কোনো শিরোনাম নেই, এটি গুচ্ছের মধ্যে ছিল। এটি একটি অসমবয়সী প্রেমের কবিতা। প্রেমের বহু আমরা স্তর এবং বহু রং আমরা পেলাম, এটি বোধহয় আরেকটি স্তর বলা যায়। চোখের সামনে তর্জনী তোলা ইঙ্গিত, আয়না সাক্ষী, জল মুছে নেওয়া সমীচীন, বয়স বেড়েছে প্রকৃতির স্বভাব মিলিয়ে। তোমাকে মানাতো এলোমেলো আলুচাটন, কিশোরী যখন দুবেনি দোলানো স্কুল, লাল সাইকেল, নাম দিয়েছিলে করবেট, মাঝরাত্রির মাল কষে টানা রিংটোন, ল্যান্ডফোন জুড়ে যুবক কণ্ঠ, এসো গান, রূপকথা ট্রেন, হারিয়ে যাওয়ার কিস্সা। তারপর এই 30 পেরোনো উঠোনে খুব ভোর রাতে তার পায়ে পায়ে ছন্দ, পালাতে চাইছে বরাবর চায় যেমনই, নুজ্জ যুবক করবেটে বসো সামলে, কাউকে না বলে ওরা পাখি হুঁশ আজকেই, সাহসী কুলোলে শহর ছাড়িয়ে বন্দর। 30 কিশোরী গাল ধরে আছে আলতো, দু হাতের ফাঁকে চাঁদ জেগে আছে উজাগর। 60-এর যুবক বিদ্যুৎ লেগে শরীরে, এসব দ্বারে আদরে আদর কবিতায়, বসন্ত শেষে এসো বৈশাখ এসোকে, ওরা জাম্বন দস্যি হাওয়ায় স্পষ্ট, অক্ষরে আজও এলোমেলো আগ চাটন, কার সিঁড়ি একা রোদ্দুরে দেখো দাঁড়িয়ে, মিটিং রাজ্যের অবন্তিপুর এক্সপ্রেস। বইয়েরই আরেকটি লেখা পড়ে শেষ করব। এটি না প্রেমের কবিতা, কিন্তু তোমার প্রেম হবে না, কিন্তু তোমার প্রেম হবে না। প্রেমের জন্য ছটফটিয়ে পদ্য লিখবে ফিবৎসরে, পদ্য পড়বে উচ্চকিত বেসরকারি জলসাগুলোয়, সরকারি সব অনুষ্ঠানে অর্থ পাবে, সুখ্যাতিও, কিন্তু তোমার প্রেম হবে না। ওই যে দেখছো আপন ভোলা, ওই যে দাড়ি উস্কো খুস্কো, দৌড়ে এসে পদ্মকুড়ি সাজিয়ে দেবে দুহাত ধরে, অল্প হাসবে, সই পাতাবে তোমার বইয়ের প্রথম পাতায়, তারপর খুব অতর্কিতেই খোলা চুলের তন্নি নিয়ে বেরিয়ে যাবে অন্ধকারে। তোমার কাছে নম্বর নেই, তুমি ভাববে পৌঁছলো কি? পৌঁছলো ঠিক, সঙ্গে যখন বন্ধুনীটি যাবেই বা কই, এই তো ছোট শহরতলি। খুব গোপনে তোমার তখন কথার জন্য মন উচাটন, মিডিল পক্ষে একটা মেসেজ, যা লিখবে না, যে লিখবে না কোনো কালেও, সেসব তুমি দিব্যি জানো। এসব জানার কপাল ছুঁয়ে এই শহরে সন্ধে হবে, শহর জোড়া সন্ধে হবে, যেমনটা রোজ প্রাজ্ঞজনের গদ্য খাতায়, না প্রাজ্ঞটির চশমা ফ্রেমে, উথাল পাতাল বসন্ত দিন,
শান্ত চোখের আলাপ শেষে খুব ধরে কার অনুদ্দেশে, কবি তোমার প্রেম হবে না, কবি তোমার প্রেম হবে না, বলতে বলতে মিলিয়ে যাবে বিলাবলের কোমলবিহীন শুদ্ধ স্বরে। নমস্কার। সকলকে ধন্যবাদ নাওয়ের পক্ষ থেকে। আমাদের নাওয়ের পক্ষ থেকে আরেকজন সদস্য আছেন, তিনি যেহেতু ভিডিও করছেন তার সামনে আসা সম্ভব নয়। ঘটনাচক্রে তিনি আমার দাম্পত্য সঙ্গীও, শান্তনু দেবনাথ, তার জন্য একটু জোরে হাততালি দিই।